আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা নয়, একান্ত প্রত্যাশা করতেছি এই করোনা মহামারী ভাইরাসের ভিতরেও সকলে আল্লাহর রহমতে, আল্লাহর একান্ত করুণায় সকলে ভালো আছো, বাসায় অবস্থান করতেছ। আমরাও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরাবরের ন্যায় অনলাইন ক্লাস পরিচালনা করে যাচ্ছি। এই অনলাইন ক্লাসের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাস মানবিক বিভাগ একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্র ক্লাসে। আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক সমাজকর্ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি তোমাদের সামনে সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তারপরের থেকেই ধারাবাহিকভাবে আরেকটি টপিকস তোমাদের সামনে নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের যে টপিকসটা তোমাদের সামনে উপস্থাপন করব সেটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমরা আজকে আলোচনা করব 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচ্য বিষয়, সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর সাথে সাথে কাগজ কলম নিয়ে এগুলো নোট করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আমরা তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি 1601 সালে এলিজাবেথের দরিদ্র আইন। ইতিপূর্বে আমরা দরিদ্র আইনগুলো পড়েছিলাম, দরিদ্র আইন কী কী। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 1601 সালে এলিজাবেথের দরিদ্র আইন। তাহলে শুরুতে আমরা চলে যাচ্ছি এলিজাবেথীয় দরিদ্র আইন কাকে বলে। আমরা জানি ইংল্যান্ডের ইতিহাসে প্রথম যে এলিজাবেথ রানী, সে রানী এলিজাবেথ একটি যুগান্তকারী আইন প্রণয়ন করেছিলেন দারিদ্র্য বিমোচনের জন্য। সেই দারিদ্র্য বিমোচনের জন্য যে যুগান্তকারী একটি আইন প্রণয়ন করেছিলেন সেটাকে এলিজাবেথ দরিদ্র আইন বলা হয়। আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এলিজাবেথ দরিদ্র আইনটা কি, কাকে বলে। প্রথম এলিজাবেথের রাজত্বে উনি যখন শাসন কার্য পরিচালনা করেছিলেন, প্রথম এলিজাবেথের রাজত্বের শেষার্ধে বিভিন্ন সময় গৃহীত পরবর্তী সব আইনের মূল্যায়ন ও সমন্বয়ে এক নতুন আইন প্রবর্তন করা হয়, তাকে এলিজাবেথীয় দরিদ্র আইন বলে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে দরিদ্র আইন প্রণয়ন করা শুরু হয়েছিল 1349 সালে। রাজা তৃতীয় এডওয়ার্ড সর্বপ্রথম শুরু করেছিলেন। 1349 সালের থেকে শুরু করে 1600 সাল পর্যন্ত যতগুলো আইন হয়েছিল সবগুলো আইনের সমন্বয়ে রানী এলিজাবেথ যে আইনটা প্রণয়ন করেছিলেন সেটাকেই 1601 সালের এলিজাবেথের দরিদ্র আইন বলা হয়ে থাকে। তাহলে উনি কিন্তু সংজ্ঞা এটা বলে দিয়েছে, আমরা কিন্তু সংজ্ঞা এটা বলেছি যে ওনার রাজত্বের শেষার্ধে বিভিন্ন সময় গৃহীত পরবর্তী ও পূর্ববর্তী আইনের মূল্যায়ন ও সমন্বয়ে এক নতুন আইন প্রবর্তন করা হয়, যাকে ইতিহাসে এলিজাবেথীয় দরিদ্র আইন হিসাবে অভিহিত করা হয়। তোমাদের শর্ট কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, এলিজাবেথীয় দরিদ্র আইন কাকে বলে। তাহলে আমরা পেলাম এলিজাবেথ দরিদ্র আইন কাকে বলে। এরপরে আর একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, 43তম প্রয়াস এলিজাবেথ দরিদ্র আইন কাকে বলে। 43তম প্রয়াস এলিজাবেথ দরিদ্র আইন কাকে বলে, সে সংজ্ঞাটা তোমরা এভাবে দিবে। ইংল্যান্ডের দরিদ্রদের সহায়তা দানের প্রচেষ্টার হিসাবে এটিকে 43তম প্রয়াস বিদায় একে 43তম এলিজাবেথ দরিদ্র আইন বলা হয়ে থাকে। অর্থাৎ ইংল্যান্ডে দরিদ্রদের দারিদ্র্য বিমোচন করার জন্য ইতিপূর্বে যতগুলো আইন হয়েছিল, অর্থাৎ 1349 সাল থেকে শুরু করে 1600 সাল পর্যন্ত যতগুলো আইন হয়েছিল, 42টা আইন হয়েছিল। এই 42টা আইনের সমষ্টি করে 43তম যে আইন প্রণয়ন করা হয় সেটাই হচ্ছে এলিজাবেথীয় 43তম দরিদ্র আইন। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে আমরা দুইটা সংজ্ঞা পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাচ্ছি
দরিদ্র আইন, এই যে এলিজাবেথীয় দরিদ্র আইন যেটা প্রণয়ন করেছিল, সে আইনে দরিদ্র আইনের বিধান ও সাহায্য দানের নীতি, অর্থাৎ কোন নীতি অবলম্বন করে কিভাবে এই নীতিকে বাস্তবায়ন করে সে দরিদ্রদের সাহায্য করত। অর্থাৎ এটা এত ফলপ্রসূ কীভাবে হলো, অর্থাৎ ইতিপূর্বে যে 42টা আইন করা হয়েছিল সবগুলো আইনে কিছুটা সফল হয়েছে, বাকিগুলো প্রত্যেকটাই সমালোচনার সম্মুখীন হয়েছে। কিন্তু 43তম আইন কোন নীতি অনুসরণ করার মাধ্যমে, সাহায্যদানের কোন পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে এই আইনটা কিছুটা সফলতা অর্জন করেছিল, যেটা ইতিহাসে মোটামুটি ভালো দারিদ্র্য আইন হিসাবে এটাকে বিবেচনা করা হয়। তাহলে এই আইনের সাহায্যদানের পদ্ধতিটাকে কয়েকটা ভাগে কয়েকটা ক্রাইটেরিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে, তোমাদের বই দেওয়া আছে, একটু দেখে নিও। আমি তারপর একটু বলে দিয়েছি। 1 নম্বরে সাহায্যদানের পদ্ধতি ছিল সরকার যেসব দরিদ্রদের সাহায্য প্রদান করবে যাদের আত্মীয় স্বজন সচ্ছল নয়, অর্থাৎ যাদের আত্মীয় স্বজন সচ্ছল নয় এরকম ব্যক্তিকে সরকার সহযোগিতা করবে। নাম্বার 2, দরিদ্রদের সচ্ছল আত্মীয় স্বজনরা অবশ্যই তাদের সাহায্য প্রদান করবে। অর্থাৎ দরিদ্র যারা, তাদের যদি কোনো সক্ষম অর্থাৎ সচ্ছল কোনো ব্যক্তি, অর্থাৎ টাকা পয়সাওয়ালা সম্পদশালী কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে অবশ্যই তাকে সহযোগিতা করতে হবে। কাকে? ওই অসচ্ছল ব্যক্তিকে। নাম্বার 3, কোনো ভিক্ষুক দৈহিকভাবে সক্ষম হলে বা আত্মীয় স্বজন সচ্ছল হলে ওই ভিক্ষুক সাহায্য প্রাপ্তির জন্য তালিকাভুক্ত হবে না। যদি কোনো ভিক্ষুক সে শারীরিকভাবে সক্ষম হয়, কোনো হ্যান্ডিক্যাপ না হয়, প্রতিবন্ধী না হয়, অন্য কোনো সে মাজুর প্রকৃতির না হয়, সে দেখতে সুদর্শন এবং সুস্থ সবল ব্যক্তি হয়, তাহলে এবং যদি তার কোনো আত্মীয় স্বজন সে সম্পদশালী হয়, তাহলে ওই ব্যক্তি ভিক্ষাবৃত্তি যদি করে থাকে তাহলে সরকারি সাহায্যের জন্য সে তালিকাভুক্ত হবে না। নাম্বার 4, যে ব্যক্তি সাহায্য পেতে চায় তাকে 3 বছর প্যারিসে বসবাস করতে হবে অথবা প্যারিসে জন্মগ্রহণ করতে হবে, তারাই কিন্তু এর সাহায্যের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের প্রশ্ন আসে, প্যারিস কাকে বলে? তাহলে আমাদের প্রশ্ন এসে যায়, প্যারিস কাকে বলে? প্যারিস কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা সামনে পাবে। এই সংজ্ঞাটা আমরা তোমাদেরকে লিখে দেব যে প্যারিস কাকে বলে। পরীক্ষা আসবে প্যারিস কাকে বলে। প্যারিস হচ্ছে এটি কাউন্টি অঞ্চল, কাউন্টি অঞ্চল, রাজকীয় বিভাগ, কাউন্টি অঞ্চল, এর অন্তর্গত যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অঞ্চলগুলো আছে এগুলোকে প্যারিস নামে অভিহিত করা হয়। আমরা প্যারিসের সংজ্ঞাটা বোর্ডে লিখিয়ে দেব। তাহলে প্যারিস কাকে বলে? তাহলে প্যারিস হচ্ছে যে ব্যক্তি 3 বছর প্যারিসে অবস্থান করবে অথবা প্যারিসে যে ব্যক্তি জন্মগ্রহণ করছে সেই ব্যক্তি শুধুমাত্র এই সাহায্য প্রাপ্তির জন্য হবে। এই প্যারিস বলতে ইংল্যান্ডের প্যারিসকে বোঝানো হয়েছে, অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিসকে বোঝানো হয়নি। তারপরে 5 নম্বরে প্যারিসের জনগণ দরিদ্রদের সাহায্য প্রদানের লক্ষ্যে কর প্রদান করবে। অর্থাৎ প্যারিসের অন্য যে জনগণ আছে যারা সম্পদশালী, তারা দরিদ্রদের সাহায্যের জন্য নিয়মিত কর প্রদান করতে হবে সরকারি কোষাগারে। এরপরে সর্বশেষ আরও তাদের যে আইনগুলো হয় সে 7 নম্বরে পরিবার ও আত্মীয় স্বজন সম্পদশালী হলে ওই ব্যক্তির নাম সাহায্য প্রাপ্তির তালিকায় আসবে না। তাহলে এই কয়েকটা সাহায্যদানের নীতির মাধ্যমে 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইনটাকে বাস্তবায়ন করা হয়, প্রণয়ন করা হয়। শিক্ষার্থীরা, এরপরে চলে যাচ্ছি এলিজাবেথীয় দরিদ্র আইনে আরেকটি ম্যাজিক্যাল একটি জিনিস তৈরি করেছে, সেটা হচ্ছে তারা দরিদ্রদের শ্রেণী বিভাগ করেছে। এই দরিদ্রদের তারা শ্রেণী বিভাগ করেছে, দরিদ্ররা কীভাবে সাহায্য পাবে এই দরিদ্রদের শ্রেণী বিভাগ প্রণয়ন করা হয়েছে। একটা হচ্ছে সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, নির্ভরশীল শিশু। 3টা শ্রেণীতে তাদেরকে ভাগ করা হয়েছে, সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, নির্ভরশীল শিশু। 3টা ভাগে ভাগ করেছে, অ্যাবল বর্ডার পুয়ার, ইম্পর্টেন্ট পুয়ার আর হচ্ছে কি ডিফেন্ডেড চিলড্রেন। এই 3টা ভাগে তাদেরকে ভাগ করা হয়েছে। অর্থাৎ সক্ষম দরিদ্র, অর্থাৎ সক্ষম ভিক্ষুক বলতে দৈহিকভাবে সবল কোনো ভিক্ষুক যদি ভিক্ষা করতে চায়, ভিক্ষা করে, তাহলে তাকে ভিক্ষা দেওয়া যাবে না, তাকে কাজকর্মে বাধ্য করা হয়েছে। তাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে কাজ করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ সে কাজ করে অবশ্যই তাকে কাজ করে খেতে হবে, অর্থাৎ তাকে শ্রমাগারে পাঠানো হতো। অর্থাৎ শ্রমাগারে যদি কাজ না হলে তাকে কারাগারে পাঠিয়ে তাকে শ্রম বিক্রি করে তারপর তাকে ওই জায়গায় খেতে হতো।
এরপর অক্ষম দরিদ্র, যে যারা কাজকর্ম করতে পারে না, জীবিকা নির্বাহ করতে পারে না, অর্থাৎ সে অক্ষম, শারীরিকভাবে সে সক্ষম নয়, এই শ্রেণীর ব্যক্তিরাই আওতাভুক্ত হবে। যেমন বৃদ্ধ, অসুস্থ, পঙ্গু, অন্ধ, বধির, পাগল, সন্তানসহ মা প্রভৃতি এই সকল ব্যক্তিদেরকে তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হতো। আর নির্ভরশীল শিশু, অর্থাৎ যেই সকল শিশুরা, ছেলেমেয়েরা এখনও ছোট, অন্যের উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, তাদেরকেই এই নির্ভরশীল শিশুর আওতাভুক্ত করা হতো। এই ক্ষেত্রে ছিল এতিম, পরিত্যক্ত ও ভরণ পোষণ দিতে অক্ষম দরিদ্র পিতামাতার সন্তানকে বোঝানো হয়েছে। অনেক পরিত্যক্ত সন্তান ছিল, বাবা মা ছেলে মেয়েকে ফেলে রেখে চলে গিয়েছে, অর্থাৎ বাবা নাই মাও নাই, মারা গিয়েছে, এরকম সন্তানদেরকে অর্থাৎ নির্ভরশীল শিশু। এই ক্ষেত্রে যদি ওই নির্ভরশীল শিশু ছেলে মেয়ের যদি কোনো আত্মীয় স্বজন থাকতো যারা সক্ষম অর্থাৎ সচ্ছল, তাদেরকে তাদের কাছে দত্তক দেওয়া হতো, তাদেরকে ভরণ পোষণ দায়িত্ব তাদেরকে দেওয়া হতো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাউকে দত্তক নিতে চায়, তাও সরকারের পক্ষ থেকে তাদের দত্তকের ব্যবস্থা করে দেওয়া হতো। এই ক্ষেত্রে শর্তমতক বালকদের 24 বছর এবং বালিকাদের 21 বছর পর্যন্ত মণিপুরের গৃহে কাজ করতে হতো। অর্থাৎ অনেকে আবার কাজের বিনিময়ে, কাজের জন্য গৃহভিত্ত হিসেবে তাদেরকে নিয়ে নিত। সেই ক্ষেত্রে বালকরা থাকতে পারবে 24 বছর আর বালিকারা 21 বছর পর্যন্ত গৃহভিত্তির জায়গায় থাকতে পারবে। তাহলে এই 3টা ক্রাইটেরিয়া দরিদ্রদের শ্রেণীবিভাগ করা হয়: সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, নির্ভরশীল শিশু। এরপরে আমরা চলে যাচ্ছি 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইন বাস্তবায়ন প্রক্রিয়া। এরা কীভাবে সেই বাস্তবায়নটা করেছে, সেই বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন ছিল সেটা আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইনের বাস্তবায়ন প্রক্রিয়া হচ্ছে প্রশাসনিক দিক থেকে প্রশাসনিক, অবকাঠামোগত ব্যবস্থা এবং আয়ের উৎস, এই 3টা কোটেশনের মাধ্যমে এই বাস্তবায়ন প্রক্রিয়া করা হয়। এই সাহায্য দান যারা নিবে, প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে যারা সাহায্য নেবে, তাদেরকে অবশ্যই সাহায্য প্রাপ্তির জন্য দরখাস্ত বা আবেদনপত্র করতে হবে সরকারের জন্য যে আমার সাহায্যের প্রয়োজন। এবার দরিদ্র সম্পর্কে, সে যে আসলে দরিদ্র, সে আবেদন করার পরে তার তদন্ত করা হবে, সে আসলে কি দরিদ্র না সে মিথ্যাভাবে আবেদন করেছে, তদন্ত করতে হবে। সাহায্যের জন্য আবেদনকারী দরিদ্র যারা সংশোধনাগারে থাকবে নাকি তার নিজ গৃহে থাকবে তা নির্ধারণ করা। এই ক্ষেত্রে যে ব্যক্তি আবেদন করবে সরকারের কাছে যে আমি সাহায্য পেতে চাই, সে কি শ্রমাগারে থাকবে, দরিদ্রগারে থাকবে, না নিজ গৃহে থেকেই সে সরকারি সাহায্য নেবে, সেটা নির্ধারণ করে। তারা কোথা থেকে সাহায্য পাবে তা ঠিক করা, কোন জায়গা থেকে, সরকারি পক্ষ থেকে সাহায্য পাবে না কোনো ব্যক্তির থেকে না কোনো প্রতিষ্ঠান থেকে সাহায্য পাবে। দরিদ্র কোনো ধরনের সাহায্যের প্রয়োজন তা নির্দিষ্ট করা, সে কী ধরনের সাহায্য প্রয়োজন, তাকে কেমন লাগবে সাহায্যটা, তার ওষুধের সাপোর্ট লাগবে না তার খাদ্যের সাপোর্ট লাগবে না তার পোশাকের সাপোর্ট লাগবে, কী ধরনের তার সাপোর্ট লাগবে সেটা নির্ধারণ করে দেওয়া। সংশোধনাগারে অবস্থানকারীদের কাজ করার ব্যাপারে তাগিদ প্রদান করা, যারা সংশোধনাগারে থাকবে, যারা ভিক্ষুক, তাদের সংশোধনাগারে থাকার জন্য, কাজ করার জন্য সে যেই কাজটা করতে পারে, তার সামর্থ্য অনুযায়ী যে কাজ করা সম্ভব, সেই কাজটাকে করার তাগিদ প্রদান করা। দরিদ্রদের সাহায্যের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা, নির্ভরশীল বালক বালিকাদের তাদের মনিবের দায়িত্ব অর্পণ করা। এই কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেই কিন্তু তাহলে আসলে সাহায্য প্রদান করা হতো। সেক্ষেত্রে এরপরে আমরা চলে যাচ্ছি 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইনের বৈশিষ্ট্য। আমরা বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করব। 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইনের বৈশিষ্ট্য কী, আমরা একটা একটা করে বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেছি, সকলে একটু বৈশিষ্ট্যগুলো লিখে নাও। 1601 সালের এলিজাবেথ দরিদ্র আইনের বৈশিষ্ট্য। 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্য। তাহলে দরিদ্র আইনের বৈশিষ্ট্য কি? 1 নম্বরে ছিল সমন্বিত রূপ। সমন্বিত রূপ, সমন্বিত রূপ কি হবে? যে এই আইনটা ইতিপূর্বে যতগুলো আইন হয়েছে সবগুলো আইনের সমন্বয়ে এই আইনটাকে প্রণয়ন করা হয়েছে।
1349 সাল থেকে শুরু করে যতগুলো আইন হয়েছে সবগুলো আইনের একত্রী করে একটি আইন প্রণয়ন করা হয়েছে, যার নাম হচ্ছে সমন্বিত রূপ। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো সমন্বিত রূপের পরে আমরা চলে যাচ্ছি দরিদ্রদের শ্রেণী বিভাজন করা। এই আইনটাই শুধু দরিদ্রদের শ্রেণী বিভাজন করা হয়েছে, দরিদ্রদের শ্রেণী বিভাজন করা। শুধু দরিদ্রদের বিমোচন করার জন্য, দারিদ্র বিমোচন করার জন্য একটাই আইন করা হয়েছিল, যেটা শুধু এই আইনের মাধ্যমে দরিদ্রদের শ্রেণী বিভাজন করা হয়েছে। অর্থাৎ কি শ্রেণী বিভাজন করা হয়েছে? সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, আর কি করা হয়েছে? নির্ভরশীল শিশু। এরপরে 3 নম্বরে সরকারি সহযোগিতা, সরকারি অনুদানের সূচনা। অনুদানের সূচনা অর্থাৎ এই আইনের পূর্বে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি, শুধু এই আইনের মাধ্যমে সরকারিভাবে সহযোগিতা প্রণয়ন করা হয়েছে। তারপরে আত্মীয় স্বজনের দায়িত্ব কর্তব্য। 4 নম্বরে আত্মীয় স্বজনের দায়িত্ব ও কর্তব্য। দায়িত্ব কর্তব্য এই আইনের মাধ্যমে আত্মীয় স্বজনকে দায়িত্ব এবং কর্তব্য নিতে হয়েছে। অর্থাৎ যারা দরিদ্র, তাদের যদি কোনো সচ্ছল কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে তাকে দায়িত্ব নিতে হবে, অর্থাৎ অক্ষম ব্যক্তিকে সহযোগিতা করার দায়িত্ব নিতে হবে। এটা শুধু 1601 সালে এলিজাবেথের দরিদ্র আইনে করা হয়েছে। ইতিপূর্বে যতগুলো আইন হয়েছে কোন আইনেই এটা করা হয়নি। তারপরে হচ্ছে 5 নম্বরে বাধ্যতামূলক শ্রম। বাধ্যতামূলক শ্রম এই আইনের মাধ্যমে বাধ্যতামূলকভাবে শ্রমের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি সক্ষম দরিদ্র, তাকে বাধ্যতামূলকভাবে শ্রমাগারে পাঠানো হয়েছে। যদি সে অলস এবং ঘরকুঁড়ে হয়, তাকে গ্রেপ্তার করে এনে তাকে শ্রমাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ সে এমনভাবে ভবঘুরে জীবনযাপন করতে পারবে না, তাকে কাজ করে শ্রম বিক্রি করে তাকে খেতে হবে। তাহলে এই আইনের মাধ্যমে বাধ্যতামূলক শ্রমের ব্যবস্থা করা হয়েছে। এমনিভাবে আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন স্থানীয় প্রতিষ্ঠান, সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার, সাহায্যের জন্য শর্ত, তারপর ভিক্ষাবৃত্তি দমন করা, নিবন্ধন করা, ওভারসিয়ার নিয়োগ করা, তারপরে পারিবারিক দায়িত্ব, করারোপের মাধ্যমে ব্যবস্থা, জরিমানার ব্যবস্থা। অনেকগুলো দরিদ্র আইনের বৈশিষ্ট্য আছে, আমরা 5টা বৈশিষ্ট্য লিখিয়ে দিলাম। তাহলে এলিজাবেথ দরিদ্র আইনের 1 নম্বর বৈশিষ্ট্য সমন্বিত রূপ, 2 নম্বরে দরিদ্রদের শ্রেণী বিভাজন করা, 3 নম্বরে সরকারি অনুদানের সূচনা করা, 4 নম্বরে আত্মীয় স্বজনের দায়িত্ব কর্তব্য, 5 নম্বরে বাধ্যতামূলক শ্রম, তারপরে 6 নম্বরে সরকারি প্রতিষ্ঠান, 7 নম্বরে স্থানীয় প্রতিষ্ঠান, সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার, সাহায্যের শর্ত আরোপ, ওভারসিয়ার নিয়োগ, তারপর ভিক্ষাবৃত্তি দমন, নিবন্ধন করা, পারিবারিক দায়িত্ব, করার ওপর ব্যবস্থা করা, আর হচ্ছে কি জরিমানার ব্যবস্থা করা। এগুলো হচ্ছে এলিজাবেথ দরিদ্র আইনের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাচ্ছি এলিজাবেথ দরিদ্র আইনের গুরুত্ব কী, এই আইনের গুরুত্বটা কেমন। তাহলে আমরা একটু লিখে নেই এলিজাবেথ দরিদ্র আইনের গুরুত্ব। এলিজাবেথের দরিদ্র আইনের গুরুত্ব। এলিজাবেথ দরিদ্র আইনের গুরুত্ব কী? শিক্ষার্থীরা, যদি আমরা এই আইনের গুরুত্বর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আইনের গুরুত্ব বা মূল্যায়ন কী। এই আইনের কল্যাণকর দিক আছে, অকল্যাণকর দিক আছে। তোমাদের বইতে দেওয়া আছে কল্যাণকর দিক এবং অকল্যাণকর দিক, 2টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই আইনের গুরুত্বতে প্রথমে সাহায্য ও পুনর্বাসন। আমরা এই আইনের গুরুত্বতে প্রথমে যাচ্ছি সাহায্য এবং পুনর্বাসন। সাহায্য এবং পুনর্বাসন। সাহায্য ও পুনর্বাসন এই আইনের মাধ্যমে দরিদ্রদেরকে সাহায্য এবং পুনর্বাসন করা হয়। ইতিপূর্বে যতগুলো আইন প্রণয়ন করা হয়েছিল, কোনো আইনের মাধ্যমে দারিদ্রদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, কিন্তু এই আইনের মাধ্যমে দারিদ্রদেরকে সাহায্য করা হয়েছে এবং অপরদিকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
আবার দ্বিতীয়ত হচ্ছে এই আইনটা এমনভাবে ফলপ্রসূ হয়েছিল যে আইনের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিকেই তার অবস্থা অনুযায়ী তাকে সাহায্য দেওয়া হতো। কী পরিমাণ তার সাহায্যের প্রয়োজন, কী পরিমাণ সাহায্য হলে সে আর মানুষের কাছে হাত পাততে হবে না, অর্থাৎ মানুষকে ফোর্স করে সে ভিক্ষা করতে হবে না, সেই জিনিসটা এই আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ওভারসিয়ার নিয়োগ এর মাধ্যমে। এরপরে নাম্বার 2 হচ্ছে এই আইনের আরেকটা গুরুত্ব, এই আইনের অন্যতম গুরুত্ব হচ্ছে অলস ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস। অলস, অনেক সমাজে আছে দেখবো অলস ব্যক্তি আছে, অলস ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস। অর্থাৎ এই আইন যখন প্রণয়ন করা হয়েছে তখন অলস ব্যক্তি যারা আছে তাদের মাথায় বাড়ি পড়লো, তাদের মাথাতে হাত পড়লো। অকর্মণ্য ব্যক্তিরা তাদের মাথায় হাত পড়লো যে আমি তো আর এখন বসে বসে খেতে পারবো না, আমার তো আর বসে বসে খাওয়ার সুযোগ নেই, আমি ভিক্ষা করে খেতে পারবো না, তখন তাকে বাধ্য হয়ে তাকে এই কাজে যেতে হয়েছে। তাহলে সংখ্যাটা কি, তখন অলস এবং অকর্মণ্য ব্যক্তির সংখ্যাটা কি কমে গেল, ভবঘুরের সংখ্যাটা কমে গিয়েছে এই আইনের মাধ্যমে। অর্থাৎ যদি সে কাজ করতে না চায় তাহলে জোর করে তাকে কারাগারে নেওয়া হবে, কারাগারে নিয়ে তাকে কাজ করানো হবে, যার ফলে সে এই যে অলস এবং অকর্মণ্য শ্রেণীর সংখ্যাকে হ্রাস পেতে শুরু করলো। স্থানীয়ভাবে সেবা প্রদান, 3 নম্বরে স্থানীয়ভাবে সেবা প্রদান। স্থানীয়ভাবে তাদেরকে সেবা দেওয়া হলো, স্থানীয়ভাবে কি সেবা দেওয়া শুরু করলো মানুষকে। এই আইনের মাধ্যমে স্থানীয়ভাবে মানুষকে সেবা দেওয়া হলো, অর্থাৎ যে অঞ্চলে বাসিন্দা সেই অঞ্চলেই ওভারসিয়ার নিয়োগ এবং প্যারিসের মাধ্যমে সেই অঞ্চলে মানুষকে সহযোগিতা দেওয়া হলো। অর্থাৎ এই আইনে প্যারিস বা এলাকাভিত্তিক দরিদ্রদের সেবা প্রদানের ব্যাপার গুরুত্ব আরোপ করা হয়। স্থানীয় মাধ্যমকে, কর্তৃপক্ষকে এই প্যারিসের মাধ্যমে সহযোগিতা দেওয়া শুরু করলো। এরপরে এই আইনের মাধ্যমে এই আইনের অন্যতম গুরুত্ব হচ্ছে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। এই আইনের দ্বারা হচ্ছে সমাজকর্ম পদ্ধতির বিকাশ ঘটেছে আইনের মাধ্যমে, সমাজকর্ম পদ্ধতির বিকাশ। সমাজকর্ম পদ্ধতির বিকাশ, আমরা বলছি সমাজকর্ম পদ্ধতি 3 ভাবে কাজ করে: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। এই আইনের মাধ্যমে সমাজকর্ম পদ্ধতির বিকাশ ঘটেছে। যেমন এই আইনের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ একটা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তাকে এমনভাবে সহযোগিতা করা হতো যাতে সে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারত, তাকে এভাবে সহযোগিতা করা হতো এবং সমাজকর্মের বিকাশ কিন্তু এই আইনের মাধ্যমে ঘটে। এরপরে দেখো আমরা এই আইনের অন্যতম গুরুত্ব হচ্ছে দারিদ্র্য থেকে মুক্তি। এই আইনের অন্যতম আরেকটি গুরুত্ব হচ্ছে দারিদ্র্য থেকে মুক্তি। এই আইনের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তিদানের ব্যবস্থা করা হয়েছে, আর তাকে সহযোগিতা করা হতো সরকারি পক্ষ থেকে। তাহলে সে দারিদ্রদের করাল যে একটি অভিশাপ, সে অভিশাপ থেকে সে মুক্তি পেয়েছে। এই জন্য 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইনের মাধ্যমে দারিদ্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে অন্যতম একটি গুরুত্ব হচ্ছে কি, আইনের মাধ্যমে দারিদ্র থেকে মুক্তি পেয়েছে। এই জন্য এই আইনটাকে কল্যাণকর দিক হিসেবে ঘোষণা করা হয়। এই আইনের মাধ্যমে সুষ্ঠু পরিচালনা করা হতো এবং এই আইনটাকে বলা হতো পূর্ণাঙ্গ দরিদ্র আইন। 6 নম্বরে আমরা বলতে পারি পূর্ণাঙ্গ দরিদ্র আইন। পূর্ণাঙ্গ দরিদ্র আইন, এই আইনটাকে পূর্ণাঙ্গ দরিদ্র আইন হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইন যেটা আছে সেটাকে পূর্ণাঙ্গ দরিদ্র আইন হিসেবে বিবেচনা করা হয়। ইতিপূর্বে যতগুলো আইন হয়েছে প্রত্যেকটা আইনে কি পূর্ণাঙ্গতা পায়নি, সফলতার পর্যবেসিত হতে পারেনি, যার কারণে এই আইনটাকে 1601 সালে এলিজাবেথের 43তম প্রয়াস হিসাবে যে আইনটাকে অভিহিত করা হয়েছে সেটাকে পূর্ণাঙ্গ আইন হিসেবে বিবেচনা করা হয়। এবং এই আইনের মাধ্যমেই কিন্তু দরিদ্র বিমোচন অনেকাংশে সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে তোমাদের বইতেও অনেকগুলো কোটেশন দেওয়া আছে, তোমরা বইয়ের সাথে মিলিয়ে পড়ে নেবে। সে জায়গায় কল্যাণকর দিক আছে এবং অকল্যাণকর দিকে আছে, অকল্যাণকর দিকগুলো তোমরা পড়ে নেবে। অর্থাৎ এই আইনের দুর্বলতম দিকগুলো কী কী, এই আইনের দুর্বলতম দিকগুলো কী কী, অনেকগুলো কোটেশন দেওয়া আছে, সকলে এগুলো থেকে পড়ে নেবে।
এইবার আসো আমরা যেটা এরপরে যে পার্টটা হবে সেটা হচ্ছে পার্ট নাম্বার 3, দরিদ্র আইন সংস্করণ। দরিদ্র আইন সংস্করণ 1834, অর্থাৎ 1601 সালের পরে আমরা চলে যাব সরাসরি 1834 সালে। এই আইনটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে কিছুটা হলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই জায়গায় আমরা সমাজকর্মে যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যে আলোচনা করলাম 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইন। এলিজাবেথ দরিদ্র আইনের সংজ্ঞা কাকে বলে, এলিজাবেথ দরিদ্র আইনের সাজাদানের পদ্ধতি কী, এলিজাবেথ দরিদ্র আইনের শ্রেণীবিভাগ কী, এলিজাবেথ দরিদ্র আইনের বৈশিষ্ট্য কী, এলিজাবেথ দরিদ্র আইনের গুরুত্ব কী, এই কয়েকটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। সকলেই হয়তো মোটামুটি কিছু হলে বুঝতে অনুধাবন করতে সক্ষম হয়েছ। শিক্ষার্থীরা, সর্বশেষ তোমাদের সামনে যে কথাটা বলবো, আমি গত ক্লাসে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, সকলে মনে হয় করে রেখেছো। সকলেই আবার আজকে যে পড়াটা দিলাম সে জায়গা থেকে তোমরা বাড়ির কাজ করে রাখবে, অর্থাৎ সুন্দর করে সাজিয়ে তোমাদের খাতায় এগুলো লিপিবদ্ধ করে রাখবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা তোমাদের খাতাগুলো মূল্যায়ন করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তুমি অবহেলা অলসতা করে সময় কাটিয়ে দিও না, স্রোতের অবগাহে তোমার দেহটাকে ভাসিয়ে দিও না। তোমাকে পড়াশোনায় আগ্রহী হতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ তুমি যদি পড়াশোনা না করো তাহলে একটা সময় পড়াগুলো সব তোমার মাথায় গিয়ে চাপবে, একটা সময় সব বোঝা হয়ে যাবে। তখন যখন প্রতিষ্ঠান খুলবে তখন বলবে, আয় হ্যাঁ, আমি তো কিছুই পড়ি নাই, আমার তো অনেকগুলো পড়া জমা হয়ে গেছে, এখন আমি কি করব। তখন তুমি আর দিশেহারা হয়ে যাবে। সেজন্য এখন রেগুলার তুমি পড়াশোনা করো, রেগুলার পড়াশোনা করো এবং পড়াশোনার মাধ্যমে তোমার যেই জায়গাটা তুমি আসো সেটাকে আর বিল্ড আপ করার চেষ্টা করবে। আমরা তোমাদের সহায়তায় আছি। তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে এর চেয়ে বেটার সাজেশন দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।